আবারও তোমাদের করা কিছু প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টসে লিখবে। আমি তার উত্তর আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। তো আজকে প্রথম প্রশ্ন যিনি বা যে করেছেন, তো তার প্রশ্নটা হচ্ছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট 21/7/2025 পরে হাতে পেয়েছি, অ্যাপ্লিকেশান করেছি তারও আগে, অ্যাপ্লিকেশান নাম্বার আছে, এবং আমি যে 21/7/2025 পরে সার্টিফিকেটটা পেয়েছি তার আগে কোনো সার্টিফিকেট ছিল না, এটা ফার্স্ট টাইম। এবং আমি এখন কারেন্ট ইয়ারের ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়েছি, আমার কোনো সমস্যা হবে? 9-10 ভেরিফিকেশান আছে। দেখো, এই প্রশ্নটা অনেকেরই আছে, আমি এর আগের উত্তর তোমাদের দিয়েছি। তো বলি, যেখানে এসএলএসটি কিন্তু বিজ্ঞপ্তিতে গেজেটে পরিষ্কার উল্লেখ আছে 21/7/2025 আগে সার্টিফিকেট লাগবে, তারপরে হলে অ্যাকসেপ্টেড হবে না। কোন ক্ষেত্রে হবে? যদি সেক্ষেত্রে এমন হয় যে 21/7/2025 আগের ইয়ারের সার্টিফিকেট ছিল, অ্যাপ্লিকেশান করেছে 21/7/2025 আগে, সার্টিফিকেট পেয়েছে তারপরে, সেক্ষেত্রে কিন্তু আগের সার্টিফিকেট প্লাস অ্যাপ্লিকেশান নাম্বার প্লাস কারেন্ট সার্টিফিকেট হলে কিন্তু সমস্যা হবে না। যেহেতু যেহেতু তোমার আগের ইয়ারে কোনো সার্টিফিকেট ছিল না, ওটা ফার্স্ট টাইম 21/7/2025 পরে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে অ্যাপ্লাই আগে করলেও, এবং তোমার কারেন্ট ইয়ারের সার্টিফিকেটটা আছে, যেটা পরিষ্কার বলেছে যে 21/7/2025 আগে সার্টিফিকেট হতে হবে। কাজেই আই থিঙ্ক এটা কিন্তু মানে ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ এই ক্ষেত্রে মনে হয় এসএসসি কিন্তু অ্যাকসেপ্ট করবে না, যেহেতু তোমার আগের ইয়ারে কোনো সার্টিফিকেট শো করাতে পারবে না। তবে বলবো সঙ্গে রাখো। দেখো, যেটা আমার মনে হয়, আই থিঙ্ক যে এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়তো করবে না। ঠিক আছে, তো পরবর্তী প্রশ্ন, যে ভেরিফিকেশানে যে হচ্ছে 9-10, সেখানে কি অ্যাপ্লিকেশান পেমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে? সেটা কি লাগবেই? দেখো, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফরম্যাট, মানে যেটা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে যে অ্যাপ্লিকেশানটা ছিলে সেটা হলে কিন্তু হবে, প্লাস ইন্টিমেশন লেটার প্লাস আদার ডকুমেন্টস। সেখানে কিন্তু পেমেন্ট স্লিপটা না হলেও কোনো সমস্যা হবে না। তোমার এসএসসি যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় সেটা হলেই হবে। সেক্ষেত্রে কিন্তু নতুন করে তোমার প্রিন্ট সেখানে যে পেমেন্ট স্লিপটা কিন্তু না হলেও কোনো অসুবিধা হবে না বা হচ্ছে না, এটাই। আচ্ছা, এবারে যে প্রশ্নটা অনেকের মনে আছে, আমি উত্তর বহুবার খুঁজেছি বা চেষ্টা করেছি খোঁজার, তোমাদের সে নিয়ে আলোচনা করেছি, যে ইডাব্লিউএস ফাঁকা সিটে কি ফ্রেশার্সরা ঢুকতে পারবে? অর্থাৎ যে সাবজেক্টে মানে ইডাব্লিউএস সিটগুলো ফাঁকা আছে, ক্যান্ডিডেট নেই, সেগুলো কি ফ্রেশার্সরা পূরণ করবে? দেখো, এখানে অনেক ডাউট আছে, অনেক তর্ক বিতর্ক আছে। যেটা অ্যাকচুয়ালি বলে রাখি যে ইডাব্লিউএস কিন্তু একটা একটা জেনারেলদের পার্ট। ইডাব্লিউএস অ্যাকচুয়ালি একটা জেনারেলদের পার্ট, একটা উইকার সেকশন। তো সেক্ষেত্রে যদি ইডাব্লিউএস কোনো ক্যাটাগরি সিট যদি ফাঁকা থাকে, এবার ফাঁকা তো আছে, সেখানে সেই সিট কি জেনারেলরা পূরণ করবে? দেখো, এর উত্তর হবে, বা এই উত্তর আমি খুঁজেছি অনেকবার, যেটা সিদ্ধান্তে এসেছি যে ইডাব্লিউএস এর ফাঁকা সিট কিন্তু জেনারেলে কনভার্ট নাও হতে পারে। এটা পরবর্তী বিজ্ঞপ্তিতে অ্যাড অন হতে পারে ইডাব্লিউএস। আবার অনেকে বলছে এটা ভুল ধারণা, এটা নাকি জেনারেল সিটে কনভার্ট হবে। দেখো, সে নিয়ে আমি এখনো অবধি কোনো নির্ভরযোগ্য
তথ্য বা আমি আপডেট কিন্তু পাইনি। সেরকম সরকারি পক্ষ থেকে কিছু নির্দেশিকা বা কিছু কিছু বলা কিন্তু হয়নি। যেটা বলছে প্রত্যেকটা কিন্তু গেস করে এই কথাটা বলছে বা বলা হচ্ছে। তো যেটা খুব সম্ভাবনা, যেটা আমি মনে করি যে ইডাব্লিউএস এ ফাঁকা সিট কিন্তু জেনারেলে কনভার্ট নাও হতে পারে। এটা পরবর্তী বিজ্ঞপ্তিতে এটা অ্যাড অন হওয়ার সম্ভাবনা আছে। তবে যে এখানে একদম হবে না সেটাই বলবো না। এখন এ নিয়ে কোনো নির্দেশিকা কিন্তু এখনো আসেনি। কাজ এটা খুব একটা মানে কন্ট্রোভার্সি কোশ্চেন। আশা করছি আমি তোমাদের পয়েন্ট থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইবারে যে প্রশ্নটা, এক্সপায়ারি অফ প্যানেল যেনারা আছেন 2016 তারা কি ভেরিফিকেশানে বাদ যাবেন? দেখো, এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে অনেক দিন আগে থেকেই কেস হয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পুনরায় হাইকোর্ট। এবং আমরা দেখেছি যে 2016 কিন্তু ওয়েটিং থেকে থার্ড কাউন্সেলিংয়ের পর থেকে যতগুলো কাউন্সেলিং হয়েছিল সব কিন্তু মেয়াদ উত্তীর্ণ, অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেলটা কিন্তু ইললিগ্যাল, অবৈধ। কিন্তু এটা এখনো প্রুভ করানো যায়নি যে তারা টেন্টেড কিনা। আমরা জানি এ নিয়ে সুপ্রিম কোর্টে কেস ছিল, এই মাস দুয়েক আগের কথা বলছি। সেখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয় যে এটা প্রমাণ হয় না যে এক্সপায়ারি অফ প্যানেল ইললিগ্যাল। অবশ্যই ইললিগ্যাল, কারণ যখন তোমার বাড়িতে কোনো একটা ওষুধ কেনা থাকে, মেডিসিন, তার যদি এক্সপায়ারি ডেট পার হয়ে যায় সেটাকে ইউজ করা যায়? যায়, ওটা ফেরত দিতে হয়। তেমনি কোনো প্যানেল যদি এক্সপায়ার করে যায় সেই প্যানেল থেকে নিয়োগটা সম্পূর্ণ অবৈধ। এবং এই অবৈধ মানে আমি প্র্যাকটিক্যালি বলছি, 2016 যে এসএলএসটি হয়েছিল না, 4th 5th কাউন্সেলিংয়ে অনেক যোগ্যরাও চাকরি পেয়েছে। মানছি সেখানে অনেক কিন্তু অনেক কিন্তু মানে টাকা দিয়ে আছে, পরবর্তী কাউন্সেলিংয়ে অনেক টাকা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু তার মধ্যে অনেক কিন্তু যোগ্যরা চাকরি পেয়েছে। কাজেই সেখানে সেই অর্থে ওটা তো ইললিগ্যাল, অবৈধ মিন সেটা টেন্টেড কিনা সেটা কিন্তু এখনো প্রুফ হয়নি। এবং যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে এটা প্রুফ করে না যে এটা অবৈধ, মানে সরি যে টেন্টেড প্রুফ করে না। এবং যেটা সুপ্রিম কোর্টের বক্তব্য যে এখন সেটা নিয়ে ভাবার সময় নেই, সামনে নিয়োগের ডেডলাইন দেওয়া আছে, তার মধ্যে শেষ করতে হবে বলে এখানে স্টপ থাকে। এবং সেই মামলা কিন্তু হাইকোর্টে আবারও ওঠে। যে আজকের মামলা হাইকোর্টে ছিল, তো সবাই দেখবে যে কী কাণ্ডটা ঘটলো, একদম ঠিক আগের প্যাটার্নে কাজ হচ্ছে। ঠিক আছে, সেখানে সময় চাওয়া হয়েছে কমিশনের পক্ষে আইনজীবী, জানি না কোনো শেষ আছে কিনা। তবে হ্যাঁ, এবার প্রশ্ন ফিরে আসি, এক্সপায়ারি অফ প্যানেল যারা আছেন, ডাক পেয়েছেন 9-10-এ, বাদ যাওয়ার চান্স নেই, বাদ যাবেন না। সেখানে কিন্তু কোনো কোর্ট অর্ডার নেই যে এনারা মানে টেন্টেড বলে গণ্য হয়েছে, এনারা পরীক্ষায় বসতে পারবেন না বা সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। ঠিক আছে, কাজেই এখানে এই বিষয়টাকে একেবারেই ঠিক নয় যে এনারা বাদ পড়বেন। এক্সপায়ারি অফ প্যানেলতে কিন্তু অনেকে চাকরি পেয়েছেন, তাদের অনেকে এবারে 9, 10, 11, 12 ডাক পেয়েছেন। কাজেই তাদের ভেরিফিকেশনে বাদ যাওয়ার সম্ভাবনা নেই। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। তোমাদের যার যা জিজ্ঞাস্য আছে প্রত্যেকে আমাকে কমেন্টস করো, আমি রোজ সন্ধ্যে 7টায় তোমাদের প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আর শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।